মিরপুরে বৃষ্টিতে বাধাগ্রস্ত টাইগারদের অনুশীলন। আজ বাংলাদেশে আসার কথা হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের। কাল ভারত যাওয়ার কথা থাকলেও এখনও ভিসা পাননি ক্রিকেটাররা। ভারী বর্ষণে বেহাল দশা কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। একাডেমি সহ পানিতে তলিয়ে গেছে মূল মাঠ। মাঠে তাদের বিপক্ষেই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য বেশ বিরল ঘটনাই। কথাটা মনে করিয়ে দিয়েছে ইন্ডিয়া টুডে। অবশ্য একেবারেই মিথ্যে বলেনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ভারত সিরিজের জন্য আগামীকালে দেশ ছাড়ছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ভারতীয় ভিসা পায়নি অনেক ক্রিকেটাররা, তাই শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দর্শক বন্ধুরা? এদিকে এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের সাথে কখনো টেস্ট ম্যাচ জিততে পারেনি, তবে এখন কি সেই রেকর্ডগুলো ভাঙতে পারবে দর্শক বন্ধুরা? অন্যদিকে এবার ভারত সিরিজের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরেছি এবং সেই সাথে শেষ পর্যন্ত ভারতের সাথে কি নতুন ইতিহাস তৈরি করতে পারবে বাংলাদেশ। চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ভারতের মাঠে তাদের বিপক্ষেই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য বেশ বিরল ঘটনাই। কথাটা মনে করিয়ে দিয়েছে ইন্ডিয়া টুডে। অবশ্য একেবারেই মিথ্যে বলেনি তারা, কারণ 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রতিবেশী বাংলাদেশকে এর আগে মাত্র দুবার লাল বলের ক্রিকেট খেলতে আমন্ত্রণ জানিয়েছে তারা। তাও আবার 2019 সালের সেই সফরটা হয়েছিল যাতে বাঙালি সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রধান থাকার কল্যাণে। শোনা যায় এমন কথাও, দুই বাংলায় জনপ্রিয় দাদা সেখানে না থাকলে ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক সেই পিঙ্ক বল টেস্ট হতো কিনা তা নিয়েও আছে জোর সন্দেহ। কিন্তু এত বছরেও মাত্র যে 3টা টেস্ট খেলেছে টাইগাররা, সেখানে বাংলাদেশের জন্য অন্তত কোনো সুখকর স্মৃতি নেই। কারণ 2017 সালে হায়দ্রাবাদের হারটা ছিল 208 রানের বিশাল ব্যবধানে, আর তার বছর দুয়েক পরের সিরিজে সবকটাই তো হারতে হয় ইনিংস ব্যবধানে। সেই স্মৃতির সামনে এনে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে বলছে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ধবলধোলাই করে আসা আর ভারতকে তাদেরই হোম গ্রাউন্ডে হারানো মোটেও এক কথা নয়। কারণ গেল এক যুগে নিজেদের উঠোনে কোনো সিরিজ হারেনি মেন ইন ব্লুজ। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দলও এখানে এসে দেয় কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। সেই 1933 থেকে এ পর্যন্ত মোট 69 টেস্ট খেলে ইংল্যান্ড জিততে পেরেছে 26টিতে। ভারতে অস্ট্রেলিয়া টেস্ট খেলা শুরু করে 1956 থেকে, তারা জিততে পেরেছে মোটে 23টা। সেই সিংহের গুহায় চোখে চোখ রেখে লড়াই চালাতে পারবে তো বাংলাদেশ? এটাও তো মনে রাখতে হবে, ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদকের মতোই অতি আত্মবিশ্বাসে ভুগছিল পাকিস্তান ক্রিকেট দলও। টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইট ওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা টিকিয়ে রাখতে চেয়েছিল বাবর রিজওয়ানরা। কোচ হিসেবে জেসন গিলিস্পিকে ডেকে এনে একাকার অবস্থা, কিন্তু তারপর যা হলো সে তো সবার চোখের সামনে। ভারতের ক্রিকেটাররা মনে রাখছে হয়তো, তবে দেশটার গণমাধ্যম আগের ইতিহাস টেনে এনে ভুলে যেতে চাইছে 4 বছর আগে সেই পিঙ্ক টেস্টের পর দেশের পেস অ্যাটাকে একটা বিপ্লব হয়ে গেছে। শরীফুল আর ইবাদত নেই ইনজুরির কারণে, কিন্তু খালেদ তাসকিন আর হাসান মাহমুদরা এখন কোনো দিক দিয়েই কম যান না। তাদের সাথে এবার যোগ হয়েছে হালের সেন্সেশন এক্সপ্রেস বোলার নাহিদ রানা। গতির ঝড় তুলে রিজওয়ান বাবরদের হাড় মজ্জা কাঁপিয়ে দিয়েছেন এই তরুণ তুর্কি। সেই সাথে স্পিন অ্যাটাকে দুই সুপার অলরাউন্ডার সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ তো নিজেদের সবচেয়ে খারাপ দিনেও অহরহ পারফর্ম করেন। তারুণ্য এই বাংলায় জেগে উঠতে শুরু করেছে। ওদিকে এখনও মুশফিক লিটনের মতো অভিজ্ঞরাও সদর পেয়ে লাল সবুজের ঝান্ডা উড়িয়ে চলেছেন। প্রমাণিত এসব সত্যি এবার না হয় ভারতের মাটিতেই প্রমাণ হলো আরও একবার। বহু গঞ্জনা লাঞ্ছনা মুখ বুজে মেনে নিয়ে দাঁত কামড়ে পড়ে থাকা বাংলার মানুষ ওদের সেই উৎসব দেখে কিছুটা সময়ের জন্য হলেও ভুলে যেতে চাইবে অনেক হারানোর আর না পাওয়ার বেদনা। টাইগাররা নিশ্চয়ই বাংলার মানুষকে সেই আনন্দই উপহার দিতে চাইবে এবারে। ক্রিকেট মানেই অর্থের ঝনঝনানি। ম্যাচ খেললে টাকা, একাদশে না থেকে বেঞ্চ গরম করলেও টাকা, জিতে গেলে বোনাস, আর তা যদি হয় আইসিসি র্যাঙ্কিং এর উপরের সারির দল, তাহলে তো পোয়া বারো। কারণ তখন বোনাসের অঙ্ক বাড়ে তর। বৃহস্পতিবার কার্যালয়ে নিয়ে সংবর্ধনাও দেন ক্রিকেটারদের, কথা বলেন তাদের নানাবিধ বিষয় নিয়ে। কিন্তু সেসব ছাপিয়ে এবার আরো বড় পুরস্কার পেতে যাচ্ছেন সিরিজ জয়ী দলের সদস্যরা। বিসিবির কাছ থেকে এবার আর্থিক বোনাস পাবেন তারা, যার পরিমাণ 3 কোটি 20 লক্ষ টাকা। এবারের এই পুরস্কার
ক্রিকেটারদের হাতে তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঐতিহাসিক জয় তাই ক্রিকেটারদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিচ্ছে বেশ ভালো রকম। 2 ম্যাচের জন্য 8 লাখ আর সিরিজের জন্য বাড়তি আরো 4 লাখ মিলিয়ে একজন ক্রিকেটার পাবেন 12 লাখ টাকা। তবে রাওয়ালপিন্ডিতে 10 উইকেটে ম্যাচ জেতার পর বিসিবি থেকে বোনাস দ্বিগুণ করার ঘোষণা আসায় এ যাত্রায় তাদের অ্যাকাউন্টে ঢুকবে জনপ্রতি 16 লক্ষ টাকা, সঙ্গে যোগ হবে আরো 80 লাখ টাকা, যা ভাগ হবে ক্রিকেটারদের মধ্যে। এই বাড়তি টাকাটা যোগ করেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ তার ক্ষমতা বলে। শুধু ক্রিকেটাররা নয়, উইনিং বোনাসের অর্থ পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। তবে তারা কোনো থোক বরাদ্দ পাবেন না, বিসিবির সঙ্গে কোচদের চুক্তি অনুসারে ভাগ হবে সেটা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। 2 টেস্ট ও 3 ওয়ানডে খেলতে কাল ভারত যাওয়ার কথা বাংলাদেশ দলের। বৃষ্টির কারণে মিরপুরে আজ অনুশীলন করতে পারেনি টেস্ট দলের সদস্যরা। এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। ভারত সফর সামনে রেখে গেল 8 তারিখ থেকে যে অনুশীলন চলছিল মিরপুরে, সেই অনুশীলন কিন্তু আজকেও হওয়ার কথা ছিল, যেহেতু এরই মধ্যে দলও ঘোষণা হয়ে গেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য, এবং কি মূল দল নিয়ে কিন্তু আজকে অনুশীলন করার কথা ছিল। বৃষ্টির বাধায় কিন্তু সেই অনুশীলন আজকে সম্ভব হয়নি, এবং আজকে আমরা যেমনটা দেখেছি যে বৃষ্টির কারণে টেস্ট দলের ক্রিকেটাররা অনুশীলন না করলেও যারা লাল বলের ক্রিকেটার রয়েছেন, অর্থাৎ টি-20 খেলবেন বা টি-20 স্কোয়াডের যা সদস্যরা রয়েছে, যদিও দল ঘোষণা হয়নি, হয়তো তাদের মধ্য থেকে আসলে দলটা ঘোষণা করা হবে, তারা কিন্তু মাঠে এসে আসলে ফুটবল খেলায় মেতেছিলেন। আমরা দেখেছি আফিফকে দেখেছি, পাশাপাশি যদি বলি শামীম হোসেন পাটোয়ারি থেকে শুরু করে রাকিবুল, যারা আসলে জুনিয়র ক্রিকেটার রয়েছেন, তারা কিন্তু এখানে লম্বা সময় ফুটবল খেলেছেন। এবং কি এর পরবর্তীতে আসলে দেখেছিলাম যে মমিনুল হকের দিক দিয়ে আসলে হেঁটে যাচ্ছিলেন ড্রেসিং রুমের দিকে। আসলে ক্রিকেটারদের অনুশীলনের একটা প্রস্তুতি ছিল, যদিও সেই বাধাটা এসেছে বৃষ্টির কারণে, এবং কি যেহেতু বৃষ্টি এবং কি তারাও কিন্তু আমরা অনেক সময় দেখি যে ক্রিকেটাররা ফুটবল খেলায় মাতেন, সামনে যেহেতু সিরিজ রয়েছে, ইনজুরির একটা সংখ্যা থাকে যদি এই ধরনের খেলতে গিয়ে কোনো ধরনের চোটে পড়েন, সেই কারণে কিন্তু তারা এই খেলা মানে ফুটবল খেলাতেও অংশ নেয়নি। আজকে বিকেলে একটি অনুষ্ঠান রয়েছে যেখানে আসলে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটি বাংলাদেশ জিতেছে, ঐতিহাসিক সিরিজ, সেই সিরিজ জয়ের উপলক্ষে কিন্তু মানে ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে ক্রিকেটারদেরকে সংবর্ধনা দেওয়া হবে, আর্থিক পুরস্কারের বিষয় রয়েছে। একটু জানাই যে আসলে কালকে বাংলাদেশ দল সফর করবে, এবং কি চান্ডিকা হাথুরুসিংহে এখনও দেশে আসেনি। আজকে 10:30টায় কিন্তু বাংলাদেশে আসবেন চান্ডিকা হাথুরুসিংহে, এবং কি তারপর দিন অর্থাৎ 15 তারিখ কিন্তু তারা সফর করবেন ভারতের উদ্দেশ্যে। এবং কি ভিসা সংক্রান্ত যে বিষয়টির জটিলতা ছিল, যেহেতু বাংলাদেশে আসলে হাসিনা সরকারের পতনের পরে একটা এই উদ্ভূত পরিস্থিতির কারণে ভিসা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল, এবং কি পরবর্তীতে যখন চালু হয়েছে ক্রিকেটাররা আবেদন করেছেন, সেই আবেদনের প্রেক্ষিতে কিছুটা বিলম্ব হলেও কিছুক্ষণ আগে আসলে জানতে পেরেছি যে ক্রিকেটারদের ভিসা হয়েছে, এবং কি যারা পাশাপাশি যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু ভিসা পেয়েছেন, এবং কি যেই নির্ধারিত সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী আসলে বাংলাদেশ দল সফর করবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মূল মাঠ এখন পানির নিচে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। টানা ভারী বর্ষণ, বিশেষ করে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, যার কারণে কক্সবাজারের অনেক সড়ক মহাসড়ক যেমন তলিয়ে গিয়েছে, ঠিক তেমনি আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আমরা এখন যে মাঠটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে একাডেমি মাঠ। একাডেমি মাঠের যে প্রায় হাঁটু পরিমাণ পানি। পুরো স্টেডিয়ামের 3টি মাঠ রয়েছে, মূল মাঠ এবং একাডেমি মাঠ, পাশাপাশি অনুশীলন মাঠ। এই 3টি মাঠেই এখন গতকাল যে টানা বৃষ্টি, এর আগের যে বৃষ্টি, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এখনও পর্যন্ত পানি আমরা ঢুকতে আসলে দেখতে পেয়েছি। বিশেষ করে স্টেডিয়ামের বাইরে যে নালা নর্দমাগুলো রয়েছে পৌরসভার, সেই নালা নর্দমাগুলোর উপচে পানি, ময়লা আবর্জনা সহ পুরো যে ব্যবস্থাপনা সেটি কিন্তু
আমরা লক্ষ্য করছি পুরো স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েছে এবং ময়লা আবর্জনা থেকে শুরু করে যে ধরনের যে পানি পুরো মাঠগুলো ডুবে রয়েছে। বিশেষ করে আমরা যেটি লক্ষ্য করছি, এখানে যারা গ্রাউন্ডসম্যান রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছে যে পরিস্থিতি পানি ঢুকেছে, গত 3 দিন ধরে এখানে পানি ঢুকেছে, পুরো পানি ঢুকে 3টি মাঠই এখন অনুপযোগী হয়ে পড়েছে এবং পানিতে তলিয়ে রয়েছে। যেহেতু বাইরের নালা নর্দমাগুলো এখনো পর্যন্ত পানিতে তলিয়ে রয়েছে এবং পানি উপচে পড়ছে রাস্তাঘাটে, সেই ক্ষেত্রে এই স্টেডিয়ামের যে পানিগুলো সেটি যে বাইরে চলে যাবার বা যে প্রবেশদ্বার সেই এখনো পর্যন্ত আসলে নাই, যার কারণে পানি আরো বাড়ছে। রাস্তা থেকে নালা থেকে পানিগুলো ঢুকে পুরো স্টেডিয়াম এখন পানিতে তলিয়ে রয়েছে। আমরা যেখানে এখানে ভেন্যু ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছে আগামী অক্টোবরের মাঝামাঝিতে এখানে এনসিএল এর খেলা অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে যে মাঠ যদি পানি যদি সরে যাওয়ার পর তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবেন যাতে মাঠে খেলা পরিচালনা করা যায়, সেই বিষয়টি তারা বলছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে যে পরিস্থিতি, যে পানি হাঁটু পরিমাণ পানি, যেখানে যে 3টি মাঠ রয়েছে, একদিকে মূল মাঠ এবং মূল মাঠের পাশে যে একাডেমি মাঠ, এই 2 মাঠেই কিন্তু জাতীয় লিগের খেলাগুলো অনুষ্ঠিত হয়। যে অবস্থা, এই অবস্থায় আমরা গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছেন, যেহেতু পানি যদি সরে না যায় তাহলে তাদের পুরো মাঠটি আবার তৈরি করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়বে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে সহকর্মী সুজউদ্দিন রুবেল। ইতিহাস হয়ে রইল নয়ডা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। 5 দিনেও কোনো বল মাঠে না গড়ানোই পরিত্যক্ত ঘোষণা করা হয় ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটি। বৃষ্টির কারণে ম্যাচে টসও করাও সম্ভব হয়নি। নয়ডার ভেজা আউটফিল্ড ও পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পঞ্চম ও শেষ দিনে পরিত্যক্ত করা হয় 2 দলের এই ম্যাচ। এশিয়ায় প্রথমবারের মতো ঘটল এমন ঘটনা। গ্রেটার নয়ডায় 5 দিন ধরেই ছিল মেঘ বৃষ্টির খেলা, আর তাতেই কপাল পুড়ল আফগানদের। নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম টেস্ট, প্রথমবারের মতো খেলা এই টেস্ট নিশ্চিতভাবেই আফগান ক্রিকেটের ইতিহাসের অংশ হওয়ার কথা ছিল। তবে সেটা যে এভাবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে তা ভাবেননি 2 দলের সমর্থকরাও। আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেলেও নিয়মিত গ্রেটার নয়ডা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলে না ভারত। ভারী বৃষ্টিপাতের সঙ্গে গ্রেটার নয়ডায় আফগানিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ মাঠে গড়াতে পারেনি ভেজা আউটফিল্ড ও মাঠের অপ্রত্যাশিত বাজে পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে। টানা 4 দিন কোনো বল মাঠে না গড়ানো টেস্টের শেষ দিনেও বৃষ্টি, শেষ পর্যন্ত হয়েছেও তাই। টেস্টের 5ম দিনে এসে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র সাদা পোশাকের ম্যাচটি। হোটেলে শুয়ে বসেই চরম বিরক্ত 2 দলের ক্রিকেটাররাও। বেশ কয়েকদিন ধরেই দিল্লি ও আশেপাশের এলাকা জুড়ে নিয়মিতই অতি বৃষ্টিপাত হয়ে আসছিল। আন্তর্জাতিক ক্রিকেট মাঠ হলেও ভারত সেখানে নিয়মিত না খেলায় ভঙ্গুর পানির নিষ্কাশন ব্যবস্থা ও আউটফিল্ড, এতে কয়েক ঘন্টা বৃষ্টি হলেই সেখানে ম্যাচ চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। এবারের টেস্ট অন্তত সেটারই প্রতিচ্ছবি। মাঝে রোদ দেখা দিলেও আউটফিল্ডের অবস্থা করুণ হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। মাঠ কর্মীরা অবশ্য নিজেদের চেষ্টার কমতি রাখেননি। ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টার পাশাপাশি আউটফিল্ডের ভেজা অংশের ঘাসের ব্লক তুলে নতুন ব্লক বসানো হয়েছিল। এত কিছুর পরও ঐতিহাসিক টেস্টের টস পর্যন্ত করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে 8ম টেস্ট হিসেবে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো গ্রেটার নয়ডায় হওয়ার কথা থাকা ম্যাচটি। এই টেস্টের আগে এমন ঘটনা ঘটা ম্যাচের সঙ্গেও জড়িয়ে আছে নিউজিল্যান্ডের নাম। 1998 সালে ডানেডিনে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল কিউইদের, কিন্তু প্রবল বর্ষণের কারণে 3য় দিনেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে 8ম হলেও এশিয়াতে এটি প্রথম ঘটনা। পারভিন আক্তার, সময় সংবাদ। জয়ের লক্ষ্য নিয়ে চাইনিজ তাইপের যুব এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে যাবে বাংলাদেশ। নিয়মিত অনুশীলন ক্যাম্প চলায় আর্চারদের প্রস্তুতিতে নেই কোনো ঘাটতি। প্রতিযোগিতায় নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় আর্চাররা, আর পদক জিততে পারলে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফেডারেশন।
গভীর মনোযোগ সঙ্গে নিখুঁত নিশানাবাজি। ন্যাশনাল ক্যাম্পে আর্চাররা প্রস্তুতি নিচ্ছেন যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য। অলিম্পিকে সরাসরি অংশ নিলেও সফলতার দেখা পায়নি বাংলাদেশের আর্চাররা। এবার এশিয়ার প্রতিযোগিতামূলক এই আসরে সেই আক্ষেপ গোছাতে চায় তারা। 27 সেপ্টেম্বর থেকে চাইনিজ তাইপেতে বসতে যাচ্ছে এশিয়ার যুব তীরন্দাজদের জন্য সবচেয়ে বড় এই আসর, যেখানে থাকবে কোরিয়া, ভারতের মতো দলও। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে অনুশীলনে মনোযোগী বাংলাদেশের আর্চাররা প্রতিযোগিতায় উজাড় করে দিতে চায় নিজেদের সর্বোচ্চটা। প্রস্তুতিতে ঘাটতি না থাকায় এই আসরে পদক জয়ের সম্ভাবনা দেখছেন কোচও। এশিয়ার সাইডটা হচ্ছে অনেক স্ট্রং বলতে পারেন আর্চারিতে, এবং আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ টিমটা অনেক বেশি স্ট্রং এশিয়ার সাইডে। যদি আমরা এশিয়ার সাইডে অন্য টিমের কথা চিন্তা করি, বাইরের যেগুলো টিম আছে তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করবে, কারণ আমরা অনেক হার্ড। সো ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবো। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মেডেল নিয়ে আসতে পারি। নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব যাতে ভালো কিছু হয়। সিনিয়র ভাই আপুরা অনেক ভালো খেলে, অনেক ভালো করছে, চেষ্টা করবো ওনাদের মতোই ভালো কিছু করার। বিশ্বসেরাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আমার দলটা ছোট হলেও আমরা যথেষ্ট শক্তিশালী। ছেলেমেয়েরা কঠোর পরিশ্রম করছে। আমাদের অনুশীলন ক্যাম্প চালু ছিল, তাই প্রস্তুতিতে ঘাটতি নেই। এই আসরে পদকের আশা করতেই পারি। আর্চারদের উৎসাহ দিতে চলমান এই ক্যাম্পের খোঁজ খবর নিতে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য নানা প্রতিকূলতার পরও ক্যাম্প চালু রেখেছে ফেডারেশন। ধারাবাহিকতা না থাকলে কিন্তু আমরা অলিম্পিক স্বপ্ন দেখতে পারবো না। আমাদেরকে পদকের দোরগোড়ায় পৌঁছাতে গেলে আমাদেরকে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এবার আগামীকালে দেশ ছাড়তে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, তবে এখন পর্যন্ত ভিসা পায়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে, তবে কি এবার শেষ পর্যন্ত ভারতের সাথে এক নতুন ইতিহাস তৈরি করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম, নাকি ভারতের সাথে বাংলাদেশ মোটেই পারবে না? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।